ভালোবাসা কি সত্যি মৃত্যুর কারণ হতে পারে? বিয়ে করলেই কেন ৬ মাসের মধ্যে মৃত্যু? এটা কি শুধুই কুসংস্কার নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্য? একদিকে নিষ্পাপ প্রেম, অন্যদিকে মৃত্যুর ভয়, আর মাঝখানে আটকে আছে নিষ্পাপ দুটো ভালোবাসা। আজ আমরা এক্সপ্লেন করব ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত ইমোশনাল রোমান্টিক মিস্ট্রি মুভি বিষ্ণু ভানিয়াসম। তাহলে চলুন আর পেছাল না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। এই মেয়েটার নাম মনীষা, প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, কিন্তু বিয়ে হচ্ছে না। এই নিয়ে ওর পরিবারও খুবই চিন্তিত। আদেও মনীষার বিয়ে হবে তো? এর মধ্যে চারপাশের মানুষজন যা শুরু করেছে, মনীষার বাবা এখন মনীষার উপর অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। একের পর এক ছেলেকে দেখেই যাচ্ছেন, কিন্তু কেউই মনীষাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। মনীষা বেচারিও কতটা গিল্টি ফিল করছে এটা নিশ্চয়ই ভেঙে বলা লাগবে না। এরপর আমরা আরো একটা পরিবারকে দেখতে পাই। আঙ্কেল আন্টি মেয়ের বাড়ি এসে বসে আছেন, কিন্তু উনাদের ছেলের কোনো পাত্তাই নেই। জানিয়ে রাখি, উনাদের ছেলের নাম বিষ্ণু। এই নিয়ে উনারা মনে হয় ৯৯টা মেয়ে দেখে ফেলেছেন, কিন্তু রাশিয়ার কুণ্ডলীর চক্করে পড়ে সব মেয়েকে বিষ্ণু রিজেক্ট করে দিয়েছে। মেয়ে দেখতে দেখতে উনারা হাঁপিয়ে গেছেন, কিন্তু ছেলের বিয়ে দিতে পারছেন কই। বিষ্ণু ছিল কুসংস্কারে আচ্ছন্ন। মেয়ের বাবা এসে আঙ্কেলকে বলেন, আপনার ছেলে কই মিয়া, কয়টা বাজে খেয়াল আছে? চলে আসবে জি, একটু সময় অপেক্ষা করুন। ওই দেখুন কথা বলতে বলতে চলে আসছে। এই হলো আমাদের বিষ্ণু। মেয়ে দেখতে এসেছে, তাও আবার টাওয়েল পরে। বিষ্ণু পেশায় একজন জুনিয়র লেকচারার। এই ছেলেটার নাম হচ্ছে বান্টি, বিষ্ণুর খুবই ক্লোজ একটা ফ্রেন্ড। আঙ্কেল বিষ্ণুকে বলেন, এ কি রে বাবা, তুমি এভাবে তোয়ালি পরে এসেছো কেন? মানে এটা আমাদের বংশ পরম্পরায় রেওয়াজ। আমার দাদা, পাপা, আমি সবাই আমরা এরকমই পোশাক পরে মেয়ে দেখতে গিয়েছিলাম, তো ও কেন আসবে না? আঙ্কেল বিরাট চিন্তার মধ্যে আছেন। এই মেয়েটাও না কুণ্ডলী রাশির চক্করে পড়ে ও না করে বসে। এর জন্য যতটুকু পারেন সামাল দেওয়ার চেষ্টা করছে। হইছে হইছে, অনেক হইছে, মেয়েকে নিয়ে আসুন তাড়াতাড়ি, ওখানে আছে, যাও দেখা করে আসো। এই বিষ্ণু শুন, আমি পণ্ডিত মশাইয়ের সাথে কথা বলেছি, সব ঠিক আছে, তোকে আর কথা বলতে হবে না। আরে চুপ করো তো। বিষ্ণু মেয়েটার পাশে এসে বসে। মেয়েটার সাথে কথা বলার আগেই পণ্ডিত মশাইকে কল করে। পণ্ডিত মশাইয়ের মুখটা ভালো করে চিনে রাখুন। উনি বলেন, এই মেয়েকে বিয়ে করলে ওর সর্বনাশ হয়ে যাবে, ওর এখনো বিয়ের সময় আসেনি, তাড়াতাড়ি ওখান থেকে চলে আসতে। মেয়েটার দাঁতের ফাঁক দেখে ওর বিয়ে করার শখ এমনিতেই মিটে যায়। পাপা চলো চলো, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না, আমার বিয়ে করা লাগবে না, ওর কুণ্ডলী ভালো বেটা। আরে রাখো তোমার কুণ্ডলী, তোমার কুণ্ডলীর আমি গুষ্টি কিলাই, চলো চলো পাপা। এই বান্টি, তুই ওকে বুঝা না। এই তুই কি রে, এসব কি শুরু করেছিস? এন থ্যান। এই শুন, জ্ঞান না দিয়ে ওর হাসিটা একবার আগে দেখে আয়। বান্টি ভাবসাব নিয়ে মেয়েটার কাছে যায়। কি হলো সুন্দরী, আমার বন্ধু বলল তোমার হাসিটা নাকি খুব সুন্দর, দেখি একবার হাসো তো। হাসো না। কি ভাই, কি অবস্থা তোর? আমার হাসির অনেক ভক্ত আছে জানেন। চুপি চুপি কোনো কথা না বলেই বান্টি কেটে পড়ে। এই বান্টি, কি হইল রে? ওটা দাঁতের গ্যাপ নাকি? গর্ত বললেও কম হবে। এই ভাই, স্টার্ট হচ্ছে না বে। এই ছাড় তো এসব, চল চল এখান থেকে, কেটে পড়লেই বাঁচি। এরপর সিন আসে কলেজে। বিষ্ণু যদিও একটা কলেজের জুনিয়র লেকচারার, কিন্তু ওর কিছু বাজে স্বভাবের জন্য কেউই ওকে কারো ডিপার্টমেন্টে জায়গা দিতে রাজি হচ্ছিল না। আপাতত এদেরকে চিনে রাখুন। ও হলো পঙ্কজ আর ও ভিলারি। আসলে বিষ্ণু সিগারেট একটু বেশি খায়, কলেজের পরিবেশ নষ্ট করে। যদিও সবাই ওকে রিজেক্ট করে কলেজ থেকে বের করে দিতে চেয়েছিল, কিন্তু তখনই মনীষা, মনে আছে? হ্যাঁ, কলেজে আজই এসে জয়েন করেছে। ও সবকিছু জানার পরও প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে বিষ্ণুকে ওর আন্ডারে অ্যাসাইন করে নেয়। এরপর বিষ্ণুকে অফিসে ডেকে এনে সবকিছু খুলে বলে। বিষ্ণু মনে মনে বলে, সবকিছুই তো ঠিক আছে, কিন্তু ও না আবার আমাকে সিগারেট ছাড়ার কথা বলে। কিন্তু এখানে ঠিক তার উল্টোটাই হয়। এই নাও, এটা খাও। সিগারেট খাওয়ার পর যদি এটা মুখে দিয়ে দাও আর গন্ধ আসবে না। বিষ্ণু বুঝতে পারছিল না কাহিনীটা কি। সত্যি বলতে জানো বিষ্ণু, তোমার এই স্বভাবই তোমাকে আজ বাঁচিয়েছে। বিষ্ণু মনীষার কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছিল না। কি বুঝতে পারছেন না? না না। একটু পর দুজন ছাদে আসে। বিষ্ণু বেচারা বুঝতে পারছিল না আসলে মনীষা তার কাছ থেকে কি চায়। একটু পর মনীষা ওর কাছে একটা সিগারেট চায়। বিষ্ণু সিগারেটে আগুন জ্বালিয়ে মনীষাকে দেয়। দেখতে তো ভালো মেয়েই লাগে, ভেতরে ভেতরে এত কিছু চলে। বাপ রে বাপ, আজকালকের মেয়েদের চিনা বড় দায়। কিছুক্ষণ সময় দুজন কথা বলার পর মনীষা বিষ্ণুকে জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে হয়ে গেছে? না। কি বললে? এখনো হয়নি? কি বাবু, কোনো ঘাটতি আছে নাকি? কি? আচ্ছা বিষ্ণু, আমাকে দেখে তোমার অপিনিয়ন কি একটু বলবে? এটা কেন জিজ্ঞেস করছো গো? না মানে বিয়ে করার জন্য। এরকম কিছু না, আমি শুধু একটু সিগারেটই খাই, তো তুমি যদি আমাকে খারাপ ভেবে ফেলো
আরে কি যে বলো, খারাপ ভাবার কি আছে? মার্কেটে এর থেকে কত খারাপ খারাপ মেয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আর সিগারেট খাওয়া তো এতটাও খারাপ কিছু না। আসলেই বিষ্ণু, থ্যাংক ইউ, তুমি যে আমাকে বুঝেছো। আচ্ছা বিষ্ণু, আরো একটা ছোট্ট হেল্প করে দেবে প্লিজ? ধারে কাছে কি কোনো বার আছে? খাইছে রে, এ কিরকম মেরে বাবা। সিন আসে রাতে। বিষ্ণু এক দৃষ্টিতে মনীষার দিকে তাকিয়ে আছে, মনে মনে হয়তো ভাবছিল, এখন ফাটাবাসে চিপে এসে পড়লাম রে ভাই। বিষ্ণু, আমার ঘর থেকে বিভিন্ন ধরনের প্রেশার আসছে, অনেক প্রবলেম আছে। এই প্রবলেমের জন্যই আমাকে প্রত্যেক দিন সিগারেট আর ড্রিঙ্ক করতে হয়, একটুই না খেলে ঘুমিয়ে আসে না। প্লিজ বিষ্ণু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কি লাগবে আর কতটুকু লাগবে বলো? মনীষা ওকে ওগুলোর নাম বলে টাকা দিয়ে বাড়ে পাঠিয়ে দেয়। এদিকে বাড়ে গেলে ওর সাথে এখানে আবার বান্টির দেখা হয়। আরে তুই এখানে কি করছিস বে? বিষ্ণুকে বলে, মনীষার বাবার জন্য মদ নিতে এসেছি। মনীষা আগেই বলে দিয়েছে এসবের বিষয়ে যদি ও কাউকে কিছু বলে, ও কিন্তু ওকে কলেজ থেকে বের করে দেবে। ও আচ্ছা আচ্ছা ভাই, এই নাও। আর বাকি টাকা এদিকে দেবেটা, এদিকে এদিকে এখানে। হ্যাঁ, এই টাকা আমার না রে, তুই বেশি কথা বলিস না। নিজে না খেয়ে অন্যের জন্য মদ নিয়ে যাওয়া কতটা কষ্টকর হয় জানিস তুই এটা? তুই যেটা কিনেছিস ওটা তোর না, আর আমি যেটা কিনেছি ওটা আমার না। একবার ভেবে দেখতো। কি? হ্যাঁ হ্যাঁ, তুই কি ভাবছিস বলতো? এটা থেকে একটু আর ওটা থেকে একটু বের করে চল পানি মিশিয়ে দেই, কাল আমরা খেতে পারবো। দূর বিকারির নাতি কোথাকার, ওকে লেদা বাচ্চা মনে করিস নাকি? ওর বাপও লেকচারার, ও আমার জন্য অপেক্ষা করছে, যাই আমি। এদিকে মনীষা ওর বাবার কথাই ভাবছিল। বিয়ের বয়স হওয়া সত্ত্বেও ওরা যে ওকে বিয়ে দিতে পারছে না, কি পরিমাণ টেনশনে ওনারা আছেন। তখনই বিষ্ণু এসে নক দেয়। এই নাও। জানি না কোন বইতলে এসে আমার কপালে জুটলো রে বাবা। বিষ্ণু ভেতরে আসো, বৃষ্টি পড়ছে। বিষ্ণু ভেতরে আসলে মনীষা বলে, বাকি টাকা মানে এসব তোমাকে ভেঙে বলতে হয় নাকি বিষ্ণু? তোমার জন্য কিছু আনলে না, এটা দিয়ে তো আমারই হবে না। তুমি আমাকে 300 টাকা দিয়েছিলে না, এটার দামই তো 210 টাকা। 90 টাকার জন্য কান জ্বালাফোড়া করে দিচ্ছ। 1 মিনিট বিষ্ণু। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বিষ্ণু এসব দেখে লজ্জায় মুখ সরিয়ে নেয়, মনে মনে ভাবে দেখলে এমন কি, মজা করে দেখছিল। মনীষা তাকালে, আমি কিছু দেখিনি তো। না 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 বিষ্ণু, এসব দেখে তুমি আমাকে খারাপ পেয়ে ভাবছো না তো? শালার। বিষ্ণু সিট ভেঙে শুয়ে পড়ে। মনীষাও বিষ্ণুর মতো সিট ভেঙে শুয়ে পড়ে। বলো না বিষ্ণু, কিছু তো বলো। এখানে তো আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না। একটু সিগারেট আর একটু ড্রিঙ্কই তো করছো। দুনিয়া বদলেছে, তুমিও তার সাথে তাল মিলিয়েছো, খারাপ না? মনীষা মুচকি মুচকি হাসে। জানো বিষ্ণু, তোমার মতো কেউই আমাকে বুঝেনি। এরকম করতে করতে একটা সময় মনীষা বিষ্ণুর হাত ধরে বসে, এরপর ধীরে ধীরে কাছে এসে বলে, বিষ্ণু, তোমার ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে কি একটা কিস দেবে? কি হচ্ছে রে ভাই এসব? বিষ্ণুর এতটাই টেনশন হচ্ছিল, ওর ভিপি বেড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি একটা ফার্মেসি থেকে গিয়ে ঔষধ কিনে খায়। ঔষধ খাওয়া শেষ হতে না হতেই মনীষা এসে হাজির। চলে আসছেন দেখি মহারানী। মনীষা, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমার ভিপি হাই। আজই তো তোমার সাথে আমার প্রথম দেখা। সিগারেট খাওয়া, ড্রিঙ্ক করা এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তুমি আবার সোজা কিসে চলে আসলে। যাই না রাত পর্যন্ত তুমি আমার সাথে থাকলে কি থেকে কি না করে বসবে। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, তুমি আমাকে খারাপ ভাববে না তো? তুমি তো না করলে, আরো আমার প্রশংসা করলে। অনেক হয়েছে, দেবে কিনা বলো? তুমি আমাকে হুমকি দিচ্ছ নাকি? না দিতে চাইলে বলো, আমি এসব করতে চাই না। এই রোডে তুমি একাই পুরুষ নাকি? মনীষা এরপর এদিকে যারাই যাচ্ছিল সবার কাছে কি আবদার করে। পঙ্কজকেও ছাড় দেয়নি, তবে পঙ্কজ মদ খেয়ে মাতাল থাকায় ও মনীষাকে চিনতে পারে না। বিষ্ণু যখন দেখে বিষয়টা বেশি জটিল হয়ে যাচ্ছে, ও তখন মনীষাকে টেনে হিসড়ে গাড়িতে তুলে। এরপর বিষ্ণু নিজেই মনীষাকে ওর বাড়িতে নিয়ে আসে, কিন্তু মনীষা একটু সামনে গিয়ে আবার বিষ্ণুর কাছে ফেরত আসে আর বলে, বিষ্ণু, ফাইনালি জিজ্ঞেস করছি, সত্যি করে বলো, তুমি আমাকে খারাপ মেয়ে ভাবছো না তো? বিষ্ণু প্রথম দিকে বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও এখনো বিষয়টা মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছে না। ও মনে হয় একটু বেশি মনীষাকে লাই দিয়ে ফেলেছে। লাগাই কানের নিচে এক কষা। তুমি আমাকে ওরকম ছেলে ভাবো নাকি? আরো অনেক গালিগালাজ করে। মনীষা চোখের পানি মুছতে মুছতে বলে, গত 10 বছর ধরে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ আমার বিষয় শুধু খারাপই ভেবে যাচ্ছে, তবে তারা কি ভাবছে এতে আমার কিছু এসে যায় না। আমি যাকে সত্যিই ভালোবাসি ও আমাকে নিয়ে কি ভাবছে এটা আমার কাছে ইম্পর্টেন্ট। এর জন্য তোমাকে আমি বারবার জিজ্ঞেস করে যাচ্ছি। জানো, যখন তুমি আমাকে বললে তুমি আমাকে খারাপ ভাবছো না, তখন আমার কতটা ভালো লেগেছিল আমি তোমাকে এটা বলে বোঝাতে পারবো না। তুমি আমার বিষয়ে কি জানো বলো তো? আমার ব্যাকগ্রাউন্ডের বিষয়ে কি জানো? আমার ফ্যামিলি কেমন কিছুই তো জানো না। আমিও মানুষটা কেমন এটাও মনে হয় ভালো করে বলতে পারবে না। আজই আমাদের দেখা, আর তুমি প্রথমেই। আর কতদিন চাই বিষ্ণু তোমার?
1 মাস, 1 বছর নাকি 10 বছর চাই? কোনো মেয়েকে ভালোবাসতে হলে অনেক দিনের প্রয়োজন হয় না, একটা ছোট মোমেন্টই এর জন্য যথেষ্ট। তোমাদের আমরা যতই এটা বুঝাই বুঝবে না। কোনো মেয়ে যদি মন থেকে তোমাকে ভালোবাসে, ও তোমার ব্যাকগ্রাউন্ড বা স্ট্যাটাস দেখে না, ও শুধু চায় তোমার ভালোবাসাটা। বিষ্ণুও ওর ভুল বুঝতে পারে। রাগের মাথায় ও মনীষাকে কি থেকে কি না বলেছে, এমনকি থাপ্পড় পর্যন্ত মেরেছে। মনীষার কাছে ওর ভুল স্বীকার করে। মনীষা বলে, আরে বিষ্ণু শুনো, আমাকে তুমি মারবে না তো আর কে মারবে? হ্যাঁ, এই অধিকার শুধু তোমার কাছে আছে। আজ আমার জন্য যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে আমি দুঃখিত। এরপর মনীষা চলে যায়। বিষ্ণুও কোনো না কোনো সময় মনীষাকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু সেই অনুভূতির ছোঁয়া কখনো বুঝতে পারেনি। তবে এখন মনীষার এই কথাগুলো শোনার পর ওর ভেতরে মনীষাকে পাওয়ার একটা আগ্রহ তৈরি হয়ে যায়। কিন্তু এখন বাস্তুকুণ্ডলীর এসবের কি হবে? এগুলো নিয়েও যে বিষ্ণু খুব এগ্রেসিভ। রাতের বেলা ওর গুরুর কাছে ফোন করে। এতদিনে টুকটুক করে মনীষার অনেক ইনফরমেশনই কালেক্ট করে নিয়েছে। গুরুমশাই সবকিছু মিলিয়ে দেখেন এই মেয়েই হবে ওর জীবন সঙ্গী। সবকিছু ঠিকঠাক আছে। তবে এই গুরুকে মোটেও সুস্থ সবল গুরু বলে মনে হচ্ছিল না। সামনের সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। বিষ্ণু তো অনেক খুশি। গুরুমশাইয়ের ফোন কেটে মনীষাকে কল করে বলে, একটু নিচে আসতে পারবে মনীষা? বিষ্ণু খুশির ঠেলায় এরকম নাচতে শুরু করে। মনীষা বিষ্ণুকে এভাবে নাচতে দেখে মনে মনে ভাবে, পাগল টাগল হয়ে গেল নাকি। খুশির উদ্বোধনটা ওরা মিষ্টি খেয়েই করে, মানে ইয়ে আর কি। হাসি খুশি আর দুজনের দুষ্টুমিতে এভাবেই কিছুদিন চলে যায়। তবে সবকিছু এত সহজে পেয়ে গেলে তো স্ট্রাগল হয় না নাকি? একদিন এরা দুজন একটা বার্থডে পার্টিতে আসে। এতদিনে তাদের দুজনের রিলেশনের বিষয়ে সবাই প্রায় একরকম বলতে পারেন জানে। এখানে আবার পঙ্কজও ছিল। বিষ্ণু, ড্রিঙ্কস ওদিকে আছে, যাও তুমি। আমার মনীষা ম্যামের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। আরে ম্যাডাম, এরকম খালি বসে আছেন দেখি, কিছু নেন। ওয়াইন, ব্র্যান্ডি, হুইস্কি। ইয়ে মানে স্যার, আমি এইসব খাই না। আচ্ছা আচ্ছা, তাহলে মিউজিক মোমেন্ট। ভাবছেন আমি কেমনে জানলাম? বিষ্ণুই তোমাকে বলেছে। আপনি যতটা ওকে ভালো ভাবছেন ও এতটাও ভালো না। কি জানেন আপনি ওর বিষয়ে? অন্ধকার আর কুসংস্কারকে পাগলের মতো বিশ্বাস করে, রাশিফল নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। আপনি কি মনে করছেন ও আপনাকে সিরিয়াসলি ভালোবাসে? খোঁজ নিয়ে দেখেন, কোনো না কোনো জায়গায় আপনার সাথে ওর হয়তো কোথাও ম্যাচ হয়ে গেছে। এর জন্যই পাগলের মতো আপনার পেছনে পড়ে আছে। ভেবে দেখেন, বাকিটা আপনার ইচ্ছা। স্যার শুনুন, আপনি তো ওর এমন স্বভাবের জন্য আমার না ভবিষ্যতে গিয়ে পস্তাতে হয় এর জন্য সতর্ক করছেন, কিন্তু আমি ভাবছি আমার প্রবলেমগুলো ও যখন জানতে পারবে ওনার সবার মতো আমাকে ছেড়ে চলে যায়। তোমার আবার প্রবলেম কিসের? মনীষা তখন সবকিছু খুলে বলে। শুনো শুনো, এসব ওকে এখন আর বলতে যেও না, চুপচাপ বিয়ে করে ফেলো, এটাই সব থেকে ভালো সিদ্ধান্ত হবে। বাকিটা আপনার ইচ্ছা ম্যাডাম। মনীষা এরপর রেগে মেগে বিষ্ণুকে এসে বলে, আমি মিউজিক মুভমেন্ট খেয়েছিলাম, তুমি এটা পঙ্কজে গিয়ে বললে কেন? কি? আমি আবার কখনো কে বললাম এসব? তুমি জানো ও আমাকে নিয়ে কত উল্টোপাল্টা কথা বলছে? কিন্তু বিষ্ণু মদ খেয়ে ঠাল থাকায় ও মনীষার কথায় তেমন কোনো গুরুত্ব না দিয়েই কথাটা হেসে হেসে উড়িয়ে দিচ্ছিল। মনীষা এতে রাগ করে ওখান থেকে চলে আসে। বিষ্ণু তখন মনীষার রাগ ভাঙানোর জন্য ওর পেছন পেছন যায়, বারবার ওর ভুল স্বীকার করে। মনীষা বলে, আমার লাইফে অনেক প্রবলেম আছে, আমি চাই না তোমাকে বিপদে ফেলতে, তুমি চলে যাও। বিষ্ণু, এই স্টেটে সব জায়গায় আমার ম্যারেজ প্রপোজাল রিজেক্ট করা হয়েছে, কিন্তু বিষ্ণু কোনো কিছু বুঝতে রাজি হচ্ছিল না। ও জেদ ধরে বসে আছে মনীষাকে বিয়ে করেই দম নেবে। একটা সময় মনীষা বলে, তাহলে শুনো, আমার কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ আছে। সিম্পল শব্দ দিয়ে যদি বলি, আমার কুণ্ডলিতে লেখা আছে আমার দুইটা বিয়ে হবে। যার সাথে আমার প্রথম বিয়ে হবে ও 6 মাসের মধ্যেই ভগার পার হয়ে যাবে, আর দ্বিতীয় জনের সাথে সুখে থাকবো, এরকম আমার কুণ্ডলিতে লেখা আছে। এসব জানার পর বেচারা বিষ্ণুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এটাই হচ্ছে সমস্যা। বিষ্ণু, এর জন্যই কেউ আমাকে বিয়ে করতে রাজি হয় না। এবার বলো, তুমি আমাকে বিয়ে করবে তো? ওদিকে বিষ্ণু তো আগেই মনীষাকে কথা দিয়ে রেখেছে, যাই হয়ে যাক ও কখনো মনীষাকে ছেড়ে যাবে না। এর জন্য যদি জীবন দেওয়া লাগে, দরকার হলে জীবনটাও দিয়ে দেবে। বেচারা বিষ্ণুর অবস্থা এখন পুরো নাজেহাল। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এভাবেই কিছুদিন চলে যায়। মনীষার ফোন, মেসেজ কোনো কিছুরই বিষ্ণু রিপ্লাই দিচ্ছিল না। ড্রিঙ্ক করে বান্টি আর বিষ্ণু নাচছিল। কিছুক্ষণ পর বিষ্ণু মনীষাকে এখানে দেখে বান্টিকে বলে, এই মনীষাকে তুই কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ রে। বিষ্ণু মনীষাকে একটা গুঁতো দে। আরে আসলেই তো মনীষা, তুমি এখানে কি করছো মনীষা? তুমি কি জবাব দেবে বুঝতে পারছিলাম না। তোমার ফোনও সুইচ অফ দেখাচ্ছে। আশেপাশের লোকজন বলল বাস স্টপে তোমাদের পাবো। এসে দেখি তোমরা দুজন মনে সুখে ডান্স করছো, তাই আমিও কিছু না বলেই তোমাদের সাথে একটু এনজয় করলাম। কিছু তো একটা বলো। 100% না, তোমাকে বিয়ে করলে 6 মাসের মধ্যেই ভোগার পার হয়ে যেতে হবে। মনীষা, দুনিয়াতে কত ছেলে আছে, তুমি আমার পেছনেই কেন পড়ে আছো বলো তো? তুমি হিরো মেটেরিয়াল বিষ্ণু, এর জন্যই। বেশি আধিকতা করো না তো, না হলে দেবো না একটা।
মিষ্টি মিষ্টি কথা বলে আমার প্রাণ নিতে চাও না? অনেক হয়েছে। শুনো বিষ্ণু, কাল সকাল 11টায় আমার ঘরে যেন তোমাকে দেখি, না হলে কিন্তু আমি সুইসাইড করে ফেলবো। কথাটা মনে রেখো। বলেই মনীষা চলে যায়। এই বান্টি, উঠ উঠ। বিষ্ণু এখন পড়ে গেছে আরেক বিপদে। বান্টিকে সবকিছু খুলে বলে। বান্টি বলে, তোর গুরুকে ফোন করবে এটা তাড়াতাড়ি। বিষ্ণু কখন থেকে লোকটাকে ফোন করেই যাচ্ছে, আর লোকটা ফোন কেটেই যাচ্ছে। এদিকে ফোন দিয়ে দিয়ে বিষ্ণু লোকটার একেবারে ঘরে চলে এসেছে। বিষ্ণু একের পর এক ফোন করেই যাচ্ছে। 15টা মিস কল। এরকম লোকের সাথে যদি আমরা তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাই তাহলে তো সমস্যা। ওয়েট করিয়ে ওদের মনোমজাজ মস্তিষ্ককে একেবারে ঝালাফালা করে দিতে হবে, না হলে আমাদের ডিমান্ড বাড়বে কি করে? কুণ্ডলী রঙিন পাতার সব মিথ্যা রে। আমি কি জানি রাশি কুণ্ডলী সম্পর্কে? ফোনে সার্চ দেই, যা আসে হুবহু বলে দেই। শালার বেটেন ব্যাকরণরা এসব কিছু বুঝেও না। এসব জানার পর বান্টি গিয়ে এই শালারে লাগায় কয়েক কষা। সিন আসে পরের দিন। মনীষা যখন ওর ফ্যামিলির সাথে বিষ্ণুর পরিচয় করিয়ে দেয় আর সবকিছু খুলে বলে, সবাই তো মহা খুশি। কত সাধনার পর মনীষার বিয়ে ঠিক হলো। আদর যত্নের কোনো যেন কমতি ছিল না। তো এবার ফাইনাল কথা বলার জন্য পরের দিন আঙ্কেল আন্টিকে নিয়ে বিষ্ণু মনীষার বাড়ি আসে। এত বড় ঘর দেখছো তুমি? হ্যাঁ গো। এই তুই আমাদের কোথায় নিয়ে এসেছিস রে? ওই যে মনীষা বলেছিলাম না, ওরই ঘর এটা। এখন মেয়েটার বিয়ে পর্যন্ত চলে আসছে, তো তোমাদের এখানে নিয়ে আসতে হলো। তুই পাগল হয়ে গেছিস নাকি? ওর ঘর দেখেছিস? সান কোথায় আর মাটি কোথায়? ওদের সাথে আত্মীয়তা করার আমাদের কি যোগ্যতা আছে? চলো চলো, ভালোই ভালো এখান থেকে কেটে পড়ি। আরে মা, শুনো শুনো, এরা তো আমাদের থেকেও গরিব। আমাদের সব মিলিয়ে ঋণ কত টাকা হবে পাপা? কই 6,000 এর আশেপাশে হবে। আর জানো তাদের ঋণ কত? পুরো 60 কোটি টাকা। বুঝতে পারছো? বাপরে, এত গরিবেরা। এবার আন্টি আঙ্কেল তাদের কথার ধরন বদলে ফেলেন। আজকালকের মেয়ে এরকমই বাবা, ধনী ছেলে দেখলেই হইছে। কিভাবে যে ফাঁদে ফেলবে এই ফন্দিয়াটে। তুইও ওর ফাঁদে পড়ে গেছিস, এখন তো আর কিছু করারও নেই। বিষ্ণু এদেরকে নিয়ে ভেতরে এসে বসে। এদের এমন অবস্থা দেখে अच्छा আন্টি কিছুই বুঝতে পারছিলেন না মেটারটা কি। একটু পর মনীষাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসলে আঙ্কেল বলেন, ওর নাম মনীষা, আমাদের একমাত্র মেয়ে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা একটু ঋণের মধ্যে আছি। যতই ঋণ থাকুক ওর বিয়েটা আমরা ধুমধাম করে দেওয়ার চেষ্টা করব। পণ্ডিত মশাই, আপনি দেখি কোনো কথাই বলছেন না। আরে বেটা, মুখ বন্ধ কর। তোর ছোট ভাই, হ্যাঁ, ওই বাজেট বলেই যাচ্ছে। এই বিয়ে আর ও মরার পর দ্বিতীয় বিয়ে হলে একই অ্যামাউন্টে দেবে বলছে। আরে পণ্ডিত মশাই, বাস খেয়ে দিচ্ছেন তো। মরার পর দ্বিতীয় বিয়ে এসব কিরে? মানে সামনে বুড়া খেজে দেখছো, উনারও টিকিট চলে আসছে। একসাথে দুটো কাজ করে ফেলবে, টাকাও কিছুটা বেঁচে যাবে। গরিব না, বুঝো না পাপা? হ্যাঁ। আরে পণ্ডিত মশাই, এবারের মতো বিষয়টা সমাধান করে নিন। সামনের সব কাজকর্ম তো আপনাকেই করা লাগবে। পণ্ডিত মশাই এরপর বিয়ের তারিখটা বলে দেন। আচ্ছা, সবকিছু তো ঠিক আছে, যৌতুক? এই বেটা, বললাম না আমরা ঋণের বোঝার উপর দিয়ে আমাদের দিনকাল যাচ্ছে। আরে ওহো, বিষয়টা তো বাড়িয়ে দেবে। এরা সবাই এমন ভাবে নাটক করতে শুরু করে আঙ্কেল ওদের কি বলেছিলেন এটাই ভুলে যান। যাই হোক, দুজনের বাড়ি ফুলটুল দিয়ে ধীরে ধীরে সাজানো হচ্ছে। চলে আসে সেই দিন, মানে বিয়ে। বিষ্ণুর মনেও একটুও শান্তি নেই, না জানি ওর কখন কি হয়ে যায়। বিয়ে শেষ হলে মণ্ডপ থেকে বেরোলেই শুরু হয়ে যায় অঘটন। বিষ্ণু মরতে মরতে বেঁচে যায়। একটা হাসপাতালে এনে আঙ্কেল আন্টি বিষ্ণুকে ভর্তি করেন। ডাক্তারকে রেখে আঙ্কেল নিজেই বিষ্ণুর ট্রিটমেন্ট শুরু করে দিয়েছেন। বিষয়টা বুঝতে পারছি না, কি হয়েছে বাবুর? ডাক্তার মশাই আর বললেন না, আধা ঘন্টা ধরে অবজার্ভ করছি, কিছুই বুঝতে পারছি না। এক কাজ করুন, এটাকে উল্টো করে দেখুন, হয়তো 15 মিনিটের মধ্যেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই তো ঠিক আছে, একটা ছেদ আছে। আচ্ছা, ছেদ আছে দেখছেন, এখন আপনি নিজেই চিকিৎসা করে নিন। ডাক্তারের এখানে কাজ কি? সরি ডাক্তার, আমি মাঝখানে বেশি বুঝদার হয়ে গিয়েছিল। তেমন কিছু না, একটু আঘাত পেয়েছি আর কি। মরবে না, 4 মাস রেস্টে থাকলে সব ঠিক হয়ে যাবে। বেস্ট মেডিসিন লিখে দিচ্ছি, সময় মতো খাইয়ে দেবেন। কিছুক্ষণ পর মনীষা ও ওর পরিবারকে নিয়ে বিষ্ণুকে দেখতে আসে। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, মাফ করবেন, এই সব সমস্যা আমাদের জন্যই হয়েছে, আপনারা কিছু মনে করবেন না। পণ্ডিত মশাই বলেছেন 6 মাস দুজন দূরে থাকলে তাদের জন্য ভালো হবে। আমরা ওর পিতামাতার না, আপনারা নিশ্চয়ই আপনাদের ছেলের ভালোই চাইবেন, এর জন্য আমরা আমাদের মেয়েকে নিয়ে যাচ্ছি। আপনাদের ছেলের খেয়াল রাখবেন। সবাই বিষ্ণুকে এভাবে রেখে চলে যাচ্ছে, কিন্তু মনীষা এক দৃষ্টিতে বিষ্ণুর দিকে তাকিয়ে আছে। ওর জন্যই তো বিষ্ণুর আজ এই অবস্থা। আন্টি মনীষাকে টেনে হিচড়ে নিয়ে যান। বিষ্ণুরও এখানে কিছু করার নেই। আজ ওর বিপদের দিনে ভালোবাসার মানুষটাকে মন চাইলেও কাছে আনতে পারছে না। নিয়তির খেলা বুঝা বড় দায়। এভাবেই 6 মাস চলে যায়। বিষ্ণু এখন মোটামুটি সুস্থ। পঙ্কজার ভিলারি এসে জানায়, বিষ্ণু তুমি কি জানো মনীষার দ্বিতীয় বিয়ে ফিক্সড হয়ে গেছে, ধুমধাম আয়োজন চলছে।
আন্টি বললেন, বিয়ের 4 মাস হয়ে গেছে, একবার তো ওদের মধ্যে কেউ এসে কই তোর একবার খোঁজখবর নিল না? আমরা দেখা করতে গেলে তুই যেতে মানা করিস। চলছে কি আসলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো তো তুমি বিষয়টা গিয়ে বুঝিয়ে আসি। মা দাঁড়াও, আমার কথাটা শুনো। বিষ্ণু একে একে সবকিছু খুলে বলে। শালার বেটেন পুরো ফ্যামিলি মিলে আমাদের সাথে গেম খেলছে। এই কি আছে এই মেয়ের মধ্যে? তুই নিজের জীবন বাজি রেখে ওকে বিয়ে করতে গিয়েছিলি? আসলে যদি ও তোকে ভালোবাসে বুঝবো কেমনে? কই 4 মাসের মধ্যে তো একবারও তোর এসে খোঁজখবর নিল না। মা, আমারও এটা ডাউট ছিল। এর জন্য বিয়ের আগেই আমরা দেখতে পাই দুজন নির্জন এলাকায় এসে কথা বলছে। মনীষা বলে, বিষ্ণু, তোমার কি কখনো মনে হয়নি আমি তোমাকে সত্যিই ভালোবাসি কিনা? তুমি তো আমাকে ভালোই বাসো না, আমার জীবনটা কিভাবে শেষ করবে ওই চিন্তায় আছো। আমি তো এটাই বুঝতে পারছি না আমি কেন তোমাকে ভালোবাসতে গিয়েছিলাম। আমি তোমাকে কষ্ট দিতে চাই না বিষ্ণু, সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম। এর জন্যই তো বিয়ের আগে আমি কুণ্ডলীর সব দোষ তোমাকে বললাম। আমাদের যখন প্রথম দেখা হয়েছিল তখনই আমি তোমাকে ভালোবেসে ফেলি। আর এটা তো তুমিও জানো না, গত 1 বছর আগে মনীষার যখন পরিস্থিতি খুবই খারাপ ছিল, মানুষের কটু কথা, পরিবারের কষ্ট, বিয়ে হচ্ছে না, মনীষা পুরো ভেঙে পড়েছিল। মনীষার যখন কিছুই করার ছিল না, ওই সময়টাতে বিষ্ণু ওর পাশে এসে দাঁড়ায়। কিন্তু বিষ্ণু কুণ্ডলী আর কুসংস্কারে আচ্ছন্ন থাকায়, আর ওই লোকটাও বলেছিল আজ কোনো মেয়ের মুখ দেখলে ওর সর্বনাশ হবে। এর জন্য বিষ্ণু ওর দিকে চোখ তুলে তাকায় না। বিষ্ণু দূর থেকে দেখেছিল একটা মেয়ে এই বৃষ্টির মধ্যে একা বসে আছে। ওর মনে হয়েছিল ওর পাশে দাঁড়ানোটা তার দরকার। আমি এতটাই তোমাকে ভালোবাসি, আর তেমন কিছু না ভেবেই তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেই। এতটাই ভালোবাসি তোমাকে। আমার বাবা তোমাকে যা বলেছেন তা আসলেই সত্যি। ওনারা আমার জন্য অসংখ্য সম্বন্ধ এনেছেন, কিন্তু ওরা সবাই আমার প্রবলেম জানার পর আমার থেকে দূরে সরে যায়। যারা চলে গেছে এদের নিয়ে আমার কোনো কষ্ট নেই, কিন্তু যেতে যেতে ওরা যে কথাগুলো বলে গেছে আমি ভীষণ কষ্ট পেয়েছি বিষ্ণু। আমি তো বিয়ের আশায় ছেড়ে দিয়েছিলাম। আমি ওই সময় কতটা ভেঙে পড়েছিলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। আর ওই সময়ই তুমি আমার সামনে আসো। তুমিও না আমার প্রবলেম জানার পর আমাকে ছেড়ে চলে যাও। এর জন্য আমি আমার পছন্দ শেয়ার না করে দেখানো শুরু করি। এই সব কিছু সাজানোর নাটক ছিল বিষ্ণু। দুনিয়াতে সবাই জন্ম নেয়, সবারই তো একটা পছন্দ অপছন্দ আছে। আমি তোমার পাশে ওই সময়টুকু পর্যন্ত থাকতে চাই। আমি জানি না এই সময়টা কতটা দীর্ঘ হবে। আমি তোমাকে সত্যিই ভালোবাসি বিষ্ণু, তোমাকে ঠকাইনি কখনো, আর কখনো ঠকাবো না। ও আমাকে প্রচন্ড ভালোবাসে মা। এরপর যখন আমার অ্যাক্সিডেন্ট হলো ও ভয় পেয়ে যায় আমার না কিছু হয়ে যায়। এর জন্য ও আমার থেকে দূরে সরে যায়। একটা কথা তো সত্য মা, জানি না 6 মাস পর ওকে আমি বিয়ে করতে পারবো কিনা, কিন্তু এটা বলতে পারি আমি মারা যাওয়ার ঠিক পরের মিনিটেই ও আমার কাছে চলে আসবে। এতটা ও আমাকে ভালোবাসে। এরপর সিন আসে একটা মন্দিরে। মনীষা বিষ্ণুকে দেখেই জড়িয়ে ধরে। আন্টি আঙ্কেলও এসেছেন। আসলে উনারা আবার মনীষার কুণ্ডলী যাচাই করে দেখতে চান। এই কাকুই তাদের কুণ্ডলী যাচাই করে দেখবেন। আঙ্কেল সবকিছু খুলে বলেন, আচ্ছা দিন তো দেখি কি সমস্যা। কাকু সবকিছু যাচাই করে বলেন, মনীষার কুণ্ডলীতে আসলে এরকম কোনো সমস্যাই নেই। তাহলে এসবের মানে কি? বিষ্ণু কিছু বুঝতে পারছিল না। এদেরকে গিয়ে বিষ্ণু ভয় দেখিয়ে বলে সত্যিটা কি বলতে। আসলে কাহিনী হয়েছে কি, আজ থেকে 15 থেকে 20 বছর আগেই মনীষার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যান। এরা এদিক দিয়েই তখন যাচ্ছিল। মনীষার কান্না শুনে ওরা কারটার পাশে আসে। যখন বুঝতে পারে এরা দুজন মারা গেছে, তখন এরা মনীষাকে নিয়ে ওদের বাড়ি চলে আসে। ওরা প্রথম দিকে যদিও খুশি খুশি মনীষাকে লালন পালন করে, তবে তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল, একটা সময় মনীষার ভরণ পোষণ করা তাদের জন্য আলাদা একটা খরচ হয়ে পড়ে। ওরা তখন মনীষাকে অনাথ আশ্রমে দিয়ে দেওয়ার পরিকল্পনা করে। আর ঠিক তখনই মনীষার বাবার পার্সোনাল লয়ার এদেরকে এসে জানায় যখন মনীষার 22 বছর হয়ে যাবে আর ওর বিয়ে যে ছেলের সাথে হবে পুরো প্রপার্টি ওই ছেলের হয়ে যাবে, এরকম ওর পিতা লিখে গেছেন। পুরো 60 কোটি টাকার সম্পদ, বুঝতে পারছো? কিন্তু আমরা ওর বিয়ে হতেই দেব না। কোনো মেয়ের বিয়ের জন্য 2টা জিনিস লাগে, প্রথমত ওর সৌন্দর্য, আর দ্বিতীয় টাকা। ওর সৌন্দর্যতায় পাগল হয়ে কোনো ছেলে বিয়ে করতে আসলে আমরা বলবো ওর কুণ্ডলিতে দোষ আছে, আর যদি টাকা দেখে বিয়ে করতে আসে তো আমরা বলবো টাকা নেই, আমরা নিজেরাই তো ঋণের বোঝা কাঁধে নিয়ে আছি। আর এরপরে যদি কেউ বিয়ে করতে আসে তো ওকে মৃত্যুর সাথে লড়তে হবে। এক কথায় আমরা এই মেয়ের বিয়ে হতেই দেব না। মনীষা বলে, টাকাই যদি লাগে তো বলে দিতে আমি দিয়ে দিতাম, কিন্তু এর জন্য আমার উপর 10 বছর ধরে তোমরা এতটা অমানবিক টর্চার করতে পারলে? তোমরা একবার চিন্তা করেও দেখলে না
আমি কিরকম আছি, কিরকম পরিস্থিতির সাথে যুদ্ধ করছি। তোমাদের কুল থেকে জন্ম নেয়নি বলেই এরকম করলে না? আসলে যদি তোমাদের কুল থেকে আমার জন্ম হতো, তোমরা কি এটা করতে পারতে বাবা? এরপর একটা রেস্টুরেন্টে যায় আর একটা ছেলেকে রিং ফিঙ্গার দেখিয়ে বলে ও হচ্ছে আমার ফ্রিকিং হাজবেন্ড। এরপর বিষ্ণুকে জড়িয়ে ধরে একের পর এক কিস পুরো মুখে করতে শুরু করে। কতদিন পর মনীষা আজ শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে। এরা এসে বলে আমরা সবাই অনেক বড় ভুল করেছি, আমরা যেখানে ছিলাম ওখানেই চলে যাচ্ছি। বাবা, তোমাদের কোথাও যেতে হবে না, বিষ্ণুর সাথে আমি এই বিষয়ে কথা বলবো। বিষ্ণুকে আমি যাই বলবো ও শুনবে। প্লিজ বিষ্ণু, ওই লইয়ার ওদের প্রপার্টির লুপ দেখিয়েছিল, এর জন্যই ওরা এরকম করলো। আর সত্যি বলতে ওরা তো আসলে আমার খারাপ চায় না, আর এমনিতেও আমার আপন বলতে কেউ নেই। যতই হোক ওরা আমাকে ছোট থেকে নিজেদের আদর যত্নে বড় করেছে, আমি ওদের দূরে সরিয়ে দিতে চাই না। প্লিজ বিষ্ণু, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে। আগেরবার বিয়েতে ওরা অনেক কিপটামি করেছে, এবার যেন কোনো ত্রুটি না থাকে। ভালো খাবার চাই, আর পুরো মহল্লা সবাইকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াতে হবে। আর এইরকম একটা সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন এখানেই সমাপ্ত হয়ে যায়। তো আজকের এই মুভির এক্সপ্লেনেশন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।